প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের পাঠ্য অষ্টম শ্রেণীর বাবুরের মহত্ব কবিতাটি। আচ্ছা, বাবুরের মহত্ব কবিতাটি লিখেছেন কবি কালিদাস রায়। আমরা বরাবরের মতোই আগে লেখক সম্পর্কে জানব বা কবি সম্পর্কে জানব, তারপরে কবিতাতে যাব। দেখো লেখক পরিচিতির মধ্যে কোন ধরনের তথ্যগুলো দেওয়া আছে। কালিদাস রায় পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কড়াই গ্রামে 1882 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। সুন্দর করে লাইনটা দাগ দিয়ে রাখবে। বিদ্যালয়ের শিক্ষকতাকে তিনি আদর্শ পেশা হিসাবে গ্রহণ করেন। শিক্ষকতার সঙ্গে তিনি সাহিত্য সাধনায় ব্যাপৃত ছিলেন। তিনি বিচিত্র বিষয়ের উপর কবিতা লিখেছেন। তিনি বেশ কিছু সংখ্যক কাহিনী কবিতাও রচনা করেন। তিনি তার কবিতায় আরবি ফার্সি শব্দের সার্থক ব্যবহার প্রয়োগ করেন। কবি হিসাবে সাহিত্য স্বীকৃতি স্বরূপ তিনি কবিশেখর উপাধিতে ভূষিত হন। কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট উপাধি প্রদান করেন। কালিদাস রায়ের উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে আছে কিশলয়, পর্ণপুট, বল্লরী, ঋতুমঙ্গল, খুদকুড়া, রসকদম্ব, বৈকালী, পূর্ণাহুতি ইত্যাদি। তিনি 1960 সালে মৃত্যুবরণ করেন। আচ্ছা, এই গেল হচ্ছে কবি কালিদাস রায়ের জীবনী। এখন আমরা কবিতার বিষয়গুলো সম্পর্কে জানি। দেখো, আমি কবিতার বিষয় বলবো আগে, তারপরে এই কবিতার যে চরিত্রগুলো আছে সেই চরিত্র সম্পর্কে তোমাদেরকে ধারণা দিব। আচ্ছা দেখো, আমাদের এই বাবুরের মহত্ব কবিতার বিষয়ের মধ্যে আছে বাবুরের বীরত্ব, বাবুরের মহানুভবতা, তারপরে আছে প্রজা হৃদয় জয় করার প্রয়াস, বর্ণবৈষম্য না করা, আর আরেকটা হচ্ছে ক্ষমাশীলতা। আচ্ছা, এখন দেখো আমরা এই কবিতার মধ্যে যেই বিষয়গুলো পাবো সেই বিষয়গুলো আমি একটু বলি। বাবুরের মহত্ব কবিতাটি কবি কালিদাস রায়ের পর্ণপুট কাব্যগ্রন্থ থেকে সংকলিত। এ কবিতায় মুঘল সম্রাট বাবুরের মহানুভবতা বর্ণিত হয়েছে। এতে তার মহৎ আদর্শ, মানবিক মূল্যবোধকে তুলে ধরা হয়েছে। ভারতবর্ষের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর। রাজ্য বিজয়ের পর তিনি প্রজাসাধারণের হৃদয় জয়ে মনোযোগী হলেন। রাজপুতগণ কিছুতেই তা মেনে নিতে পারছিলেন না। রাজপুত বীর তরুণ রণবীর চৌহান বাবরকে হত্যা করার উদ্দেশ্যে দিল্লির রাজপথে ঘুরছিলেন। এমন সময় বাবর নিজেই জীবনের মায়া ত্যাগ করে মত্ত হাতি মানে পাগলা হাতির কবল থেকে রাজপথে পড়ে থাকা একটি ম্যাথর শিশুর জীবন রক্ষা করেন। রাজপুত যুবক বাবরের মহত্বে বিস্মিত হন বা খুবই অবাক হন। আচ্ছা, সে বাবরের পায়ে পড়ে নিজের অপরাধ স্বীকার করেন। মহৎপ্রাণ বাবর তাকে ক্ষমা করে দেন এবং নিজের দেহরক্ষী হিসাবে নিয়োগ দেন। আচ্ছা, এই হচ্ছে এই কবিতার কাহিনী। আচ্ছা, কাহিনীতে আমরা এই বিষয়গুলো দেখব, তবে আমরা কবিতাতে যাওয়ার আগে আরেকটু জানতে হবে আমাদের। সেটা হচ্ছে এই কবিতায় যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলো সম্পর্কে একটু জানতে হবে। দেখো, শুরুতে আমি সম্রাট বাবরের কথা বলি। বাবর চরিত্রের সম্পর্কে যে ধরনের তথ্য আমাদের বইয়ের মধ্যে আছে সেগুলো একটু আমরা জানার চেষ্টা করি। যে ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন বাবর। তার আসল নাম জহিরুদ্দিন মুহাম্মদ। আচ্ছা, তবে তিনি বাবর বা সিংহ নামেই সমাধিক পরিচিত ছিলেন। মাত্র 11 বছর বয়সে মধ্য এশিয়ার সমরখন্দের সিংহাসন আরোহণ করেন এবং অল্প বয়সেই 2 বার সিংহাসন হারান। তারপর তিনি নিজ দেশ ছেড়ে আফগানিস্তানের সিংহাসন অধিকার করেন এবং পরে ভারতের ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লি অধিকার করেন। মেবারের রাজা সংগ্রাম সিংহকে তিনি পরাজিত করেন। এভাবেই এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। মূলত ভারতবর্ষে বাবরকে বলা হয় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। আচ্ছা, এখন দেখো, পাঠান বাদশাহ লোদি নামে একটা চরিত্র আছে, যে ভারতের লোদি বংশের শেষ পাঠান বা সম্রাট সুলতান ইব্রাহিম লোদি। আচ্ছা দেখো, এখানে পানিপথের কথা আছে। পানিপথের কথার মধ্যে কি বলে, যে দিল্লির উত্তর পশ্চিমে অবস্থিত ইতিহাস প্রসিদ্ধ একটি যুদ্ধক্ষেত্র। এখানে 3টি প্রসিদ্ধ যুদ্ধ সংঘটিত হয়েছে। একটা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ, আরেকটা হচ্ছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ, আরেকটা হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ। আচ্ছা, এখন দেখো সংগ্রাম সিংহ সম্পর্কে কোন ধরনের তথ্য আছে। যে রাজপুতানার অন্তর্গত মেবার রাজ্যের অধিপতি রাজা সংগ্রাম সিংহ।
তিনি খানোয়ার প্রান্তরে বাবরের কাছে পরাজিত হন। এরকম একটা তথ্য আমাদের বইয়ে আছে। আচ্ছা, খানোয়ার প্রান্তর দেখো আগ্রার পশ্চিমে অবস্থিত একটা যুদ্ধক্ষেত্রের নাম। খানোয়ার প্রান্তর হচ্ছে আগ্রার কাছেই অবস্থিত একটা যুদ্ধক্ষেত্রের নাম বা একটা স্থান। আচ্ছা, এখন দেখো কৃতজ্ঞ দৌলতের কথা আছে, যে কৃতজ্ঞ বলতে যে বিষয়টা আসলে বোঝায় যে বিশ্বাসঘাতক, এরকম অর্থেই। দেখো বাবরের ভারত আক্রমণকালে দৌলত খাঁ লোদি পাঞ্জাবের শাসক ছিলেন। আচ্ছা, তিনি নিজের দুশমন ইব্রাহিম লোদির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন এবং বাবরকে ভারত আক্রমণের জন্য আহ্বান করেন। পরে তিনি বাবরের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছিলেন, তো এই কারণে বাবর তাকে হত্যা করে। আচ্ছা, এখন দেখো আছে চিতর হচ্ছে রাজপুতনার মেবার রাজ্যের একটা রাজধানী, মানে মেবার রাজ্যের রাজধানীর নাম আর কি। আচ্ছা, রণবীর চৌহানের কথা আছে, বেশ উল্লেখযোগ্য একটা চরিত্র এই কবিতার। দেখো এখানে আছে যে রাজপুত জাতির একটি প্রাচীন শাখার নাম চৌহান। আচ্ছা, যে স্বদেশপ্রেমিক রাজপুত যুবক বাবরকে হত্যা করতে চেয়েছিল তাকেই বলা হয়েছে এখানে রণবীর চৌহান। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের কবিতার বিষয়বস্তু এবং চরিত্র বিশ্লেষণ। আচ্ছা, এখন দেখো আমরা এই কবিতাটা পড়ব মূলত মুঘল সম্রাট বাবর সম্পর্কে জানার জন্য। আচ্ছা, দেখো আমি একটু আবারও স্মরণ করিয়ে দিই যে এই কবিতার বিষয়ের মধ্যে আছে বাবরের বীরত্ব, মহানুভবতা, প্রজাহৃদয় জয় করার ইচ্ছা, বর্ণবৈষম্য রোধ, আর আরেকটা হচ্ছে ক্ষমাশীলতা। আচ্ছা, আর কাহিনী তো আমি বললামই। আচ্ছা, দেখো এখানে শুরুতেই আছে, আর কাহিনীটা যদি খুব সংক্ষেপে বলি তাহলে একটু এইভাবে বলতে হবে যে মুঘল সম্রাট বাবর যখন ভারতবর্ষ জয় করলেন, তো উনি যেহেতু মুসলমান ছিলেন, তো মুসলমান হিসাবে ওনার শাসনভার বা শাসন ক্ষমতা ভারতের কেউই মেনে নিচ্ছিলেন না। আর যখন মেনে নিচ্ছিলেন না, তখন সম্রাট বাবর যেই কাজটা করছিলেন সেটা হচ্ছে কিভাবে প্রজাদের মন জয় করা যায়। প্রজাদের মন জয় করার মাধ্যমেই উনি সর্বাত্মক চেষ্টা করছিলেন যে সাধারণ মানুষের পাশে থাকার। তো এভাবেই উনি একটা সময় প্রজা সাধারণের মন জয় করেন এবং ভারতবর্ষে ওনার নিজের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। আচ্ছা, দেখো যে শুরুতে আছে পাঠান বাদশাহ লোদি। আচ্ছা, লোদি বলতে এখানে ইব্রাহিম লোদির কথা বলছেন, যে পানিপথে হতো। দেখো বলছে পাঠান বাদশাহ লোদি বা ইব্রাহিম লোদি পানিপথের যুদ্ধে মারা গিয়েছেন বা নিহত হয়েছেন। পানিপথের যুদ্ধ হয়েছিল, এটা হচ্ছে মুঘল সম্রাট বাবরের সাথে ইব্রাহিম লোদির। আচ্ছা, এখন দেখো দখল করিয়া দিল্লির শাহী গদি দেখিল বাবর এ জয় তাহার ফাঁকি। আচ্ছা, দিল্লির শাহী গদি বা দিল্লির সিংহাসন যখন সম্রাট বাবর জয় করলো, তখন উনি দেখতে পাচ্ছেন যে এই জয় একেবারেই ফাঁকি, অর্থাৎ এই যে এই যুদ্ধ জয় করে আসলে তেমন কোনো ফল ওনার জন্য নির্ধারিত হয়নি। উনি আসলে যেই বিষয়টা চান, উনি কিন্তু অস্ত্র দ্বারা ক্ষমতা চাননি বা অস্ত্র দ্বারা সব কিছুকে দখল করতে চাননি, উনি মানুষের মন জয় করতে চেয়েছেন। দেখো এখন বলবে যে ভারত যাদের তাদের জিনিতে এখনও রয়েছে বাকি, অর্থাৎ ভারতবর্ষ ছিল সাধারণ জনগণের। তো সাধারণ জনগণের ভারত যেহেতু, জনগণের মন জয় করা এখনও অনেক বাকি আছে, তো উনি জনগণের মনটা জয় করতে চায়। গর্জিয়া উঠিল সংগ্রাম সিংহ জিনেছে মুসলমান, জয় বলিব না এ দেহে রহিতে প্রাণ। তখন সংগ্রাম সিংহ বলছেন যে মুসলমান জয় করেছেন বা মুসলমান এই যুদ্ধে জয়লাভ করেছেন। সম্রাট বাবর তো মুসলমান ছিলেন, তো আর সংগ্রাম সিংহ মুসলমানের এই জয় বা মুসলমানের এই রাজ্য জয় করার বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। আচ্ছা, এবার দেখো বলছিলেন যে লয়ে লুণ্ঠিত ধন দেশে ফিরে যাও, নতুবা মুঘল রাজপুতে দাও রণ। তখন সম্রাট বাবর তাকে বলছিলেন যে তুমি দেশে ফেরত যাও, না হলে সংগ্রাম সিংহ সম্রাট বাবরকে বললেন যে তুমি যুদ্ধ জয় করেছো, ভালো কথা, তুমি যুদ্ধ জয় করার পরে এদেশ থেকে যত সম্পদ নেওয়ার ইচ্ছা, যত ধন সম্পদ নেওয়ার ইচ্ছা, সব সম্পদ নিয়ে তুমি তোমার দেশে ফেরত যাও। আচ্ছা, এখন দেখো, আচ্ছা আর না হলে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে তোমাকে। আচ্ছা, এখন দেখো খানুয়ার প্রান্তরে সেই সিংহেরা হইল পতন বীর বাবুরের করে। আচ্ছা, তখন খানুয়ার প্রান্তরে সম্রাট বাবর এবং সংগ্রাম সিংহের একটা যুদ্ধ হয়, আর সেই যুদ্ধে সংগ্রাম সিংহের পতন হয়। আচ্ছা, এখন দেখো এ বিজয় তার স্বপ্ন অতীত যেন বা দৈব বলে, সারা উত্তর ভারত আসিল বিজয়ীর করতলে। তখন সারা উত্তর ভারত আসলে বাবরের দখলে চলে আসছে, বাবরের সাম্রাজ্য বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এখন দেখো কবরে শায়িত কৃতজ্ঞ দৌলত বাবুরের আর নাই কোনো
প্রতিরোধ, অর্থাৎ ওই যে তোমার হচ্ছে দৌলতের কথা বললাম, কৃতজ্ঞ দৌলত বলতে এই যে এখানে ছিল দৌলত খাঁ, যিনি হচ্ছে বিশ্বাসঘাতক ছিলেন, বা হচ্ছে তোমার হচ্ছে ওই যে ইসের বিরুদ্ধে তোমার বাবরকে ভারতবর্ষে আক্রমণ চালানোর জন্য নিজেই প্রথমে বাবরকে আহ্বান করলো, পরে আবার নিজেই বাবরের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এই জন্য বাবরকে এখানে কৃতজ্ঞ বা বিশ্বাসঘাতক বলছে। তো এই বিশ্বাসঘাতক তোমার হচ্ছে বিশ্বাসঘাতক যেই মানুষটা ছিল ইব্রাহিম লোদি না, সরি, দৌলত খাঁ, এই দৌলত খাঁকেও বাবর মেরে ফেলেন। আচ্ছা, এবার দেখো যে দস্যুর মতো তুষ্ট না হয়ে লুণ্ঠিত সম্পদে জাকিয়া বসেছে মুঘল সিংহ দিল্লির মসনদে। দেখো এখানে যে কথাটা বললো, দস্যু বা ডাকাত যাদের হচ্ছে শোষণ করার ইচ্ছা, যাদের লোভ আছে, যাদের সম্পদ আহরণ করার ইচ্ছা, তারা কিন্তু ডাকাতের মতো, তারা কিন্তু খুব সহজে সাধারণ মানুষের কাছে যেতে চাইবেন না, তারা মানুষের ধন সম্পদ লুট করতে চাইবেন। কিন্তু বাবরের কিন্তু এরকম কোনো ইচ্ছা কখনোই ছিল না। আচ্ছা, এখন দেখো, মাটির দখলই খাঁটি জয় নহে বুঝেছে বিজয়ী বীর, বিজিতের হৃদি দখল করিবে এখন করেছে স্থির। দেখো এখানে মাটির দখল, অর্থাৎ তোমার ক্ষমতা থাকলে বা তোমার অস্ত্র থাকলে বা তোমার সম্পদ থাকলে তুমি ইচ্ছা করলেই সাধারণ মানুষের সব কিছুই কেড়ে নিতে পারো বা একটা দেশ জয় করতে পারো যদি সামরিক শক্তি থাকে। কিন্তু এই যে অস্ত্র দ্বারা একটা দেশকে দখল করে নেওয়া আর হৃদয় দিয়ে মানুষের মনকে জয় করে নেওয়া, এই দুইটার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। এই যে পার্থক্যের কথাই বাবর বুঝতে পারলো যে অস্ত্র দ্বারা আসলে কোনো কিছু হবে না, অস্ত্র দ্বারা শুধুমাত্র মাটি জয় করা যায়, মানুষের মন জয় করা যায় না। আচ্ছা, এখন দেখো, প্রজারঞ্জনে বাবর দিয়াছে মন, তখন বাবর প্রজাদের মন জয় করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। হিন্দুর হৃদি জিনিবার লাগি করিতেছে সুশাসন, তখন ওই সময় ভারতবর্ষে যারা হিন্দু ধর্মের ছিলেন তাদের হৃদয় জয় করার জন্য বাবর সুশাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। আচ্ছা, এখন দেখো, ধরিয়া ছদ্মবেশ ঘুরি পথে পথে খুঁজিবে প্রজার কোথায় দুঃখ ক্লেশ, অর্থাৎ ছদ্মবেশ ধারণ করে বাবর খুঁজছিল যে তার প্রজাদের মধ্যে কোথায় দুঃখ, কোথায় ক্লেশ, কি আছে না আছে, এই বিষয়গুলো উনি খুঁজছিলেন ছদ্মবেশ ধারণ করে। আচ্ছা, এখন দেখো, চিতোরের এক তরুণ যোদ্ধা রণবীর চৌহান করিতেছে আজি বাবরের সন্ধান। এই যে রণবীর চৌহান এখানে একজন বিদ্রোহী, যিনি হচ্ছে সম্রাট বাবরের শাসন ব্যবস্থাকে কোনোভাবেই ভারতবর্ষে মেনে নেবেন না। তো এই কারণে উনি সম্রাট বাবরকে হত্যা করার জন্য বা ভারতবর্ষ থেকে সম্রাট বাবরকে বিতাড়িত করার জন্য রাস্তায় রাস্তায় ঘুরছিল, যে সম্রাট বাবরের দেখা যদি উনি কখনো পায় তাহলে সম্রাট বাবরকে হত্যা করবেন। আচ্ছা, এখন দেখো, আচ্ছা, কুর্তার তলে কৃপান লুকায়ে ঘুরিছে সে পথে পথে, দেখা যদি তার পায় আজি কোনো মতে, অর্থাৎ সম্রাট বাবরের দেখা যদি পায় তাহলে বাবরকে হত্যা করবে। অর্থাৎ তার কুর্তা বলতে এখানে পোশাক বা জামার নিচে তোমার আছে, এই যে চাকু আছে আর কি। আচ্ছা, এখন দেখো আছে, আচ্ছা, লইবে তাহার প্রাণ, এটা গেল। আচ্ছা, এবার দেখো, শনিতে তাহার খালিত করিবে চিতরের অপমান, অর্থাৎ চিতরের যে অপমান বাবরের দ্বারা সংগঠিত হয়েছে সেই অপমানকে অবশ্যই প্রতিরোধ করবে। আচ্ছা, এবার দেখো, দাঁড়ায় যুবক দিল্লির পথে পাশে, লক্ষ্য করেছে জনতার মাঝে কে বাজায় কে বা আসে। আচ্ছা, তখন ওই রণবীর চৌহান রাস্তার পাশে দাঁড়িয়ে দেখছিল যে সম্রাট বাবরের সন্ধান পাওয়া যায় কিনা। আচ্ছা, হেনকালে এক মত্তহস্তি ছুটিল পথের পরে, আচ্ছা, সব পথ ছাড়ি সবে পালাইয়া গেল ডরে, অর্থাৎ এমন সময় একটা পাগলা হাতি রাস্তা দিয়ে ছোটাছুটি করছিল, তখন সবাই ভয়ে রাস্তা ছেড়ে পালাচ্ছিল। আচ্ছা, সকলেই গেল সরি, কেবলই একটি শিশু রাজপথে রহিল ধুলাই পড়ি, সবাই সরে গেল, ছোট্ট একটা শিশু যে রাজপথের ধুলার মধ্যেই পড়ে রইল। আচ্ছা, এমন সময় হাতির পায়ের চাপে গেল বলি হায় হায় করি, পথিকেরা ভয়ে কাঁপে। আচ্ছা, তখন পথিকরা যে ওই যে হাতির পায়ের চাপে হয়তো শিশুটা মারা যাবে এরকম একটা আশঙ্কা করছিল। আচ্ছা, কুড়াইয়া আনো ওরে, সবাই বলছিল যে ওকে কেউ একজন গিয়ে কুড়িয়ে আনো। আচ্ছা, সকলে বলে অথচ কেউ যায় না আগায় সাহস করে, সবাই বলছিল যে ওকে কুড়িয়ে আনো, কিন্তু কেউ সাহস করে আসলে বলছিল না যে যাও কুড়িয়ে আনো, এরকম কোনো কথাই বলে নেই। আচ্ছা, এখন দেখো,
সহসা একটি বিদেশি পুরুষ ভিড় ঠেলে যায় ছুটে, এমন সময় একটা বিদেশি পুরুষ ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে গেল। আচ্ছা, করো কি বলিয়া জনতা চিৎকার করে ওঠে। আচ্ছা, তখন পাশ থেকে জনতা চিৎকার করে উঠলো যে কি করছো কি করছো। দেখো, যেই সাধারণ মানুষ বলছিল যে কেউ একজন গিয়ে ওকে নিয়ে আসো, আবার সেই সাধারণ মানুষই বলছে যে এইরকম পাগলা হাতির সামনে কেন যাচ্ছে। আচ্ছা, এখন দেখো আছে করিশুণ্ডের ঘর্ষণ দেহ সহি, পথের শিশুরে কুড়াইয়ে বক্ষে বহি, ফিরিয়া আসিল বীর। অর্থাৎ ওই পাগলা হাতির সঙ্গে লড়াই করে ওই শিশুটাকে উদ্ধার করে একজন বীর ফিরে আসলো। আচ্ছা, এরপরে দেখো চারিপাশে তার জমিল লোকের ভিড়, চারপাশে মানুষের ভিড় জমে গেল। আচ্ছা, বলিয়া উঠিল একজন, আরে এ যে ম্যাথরের ছেলে। তখন পাশ থেকে একজন বলছে এটা তো ম্যাথরের ছেলে। আচ্ছা, এখন দেখো, ইহার জন্য বেয়াকুব তুমি তাজা প্রাণ দিতে গেলে, অর্থাৎ এই ম্যাথরের ছেলের জন্য তুমি তাজা প্রাণ দিতে গিয়েছো। আচ্ছা, এখন দেখো, ক্ষুধার দয়ায় পেয়েছো নিজের জান, ফেলে দিয়ে ওরে এখনই করোগে স্নান। অর্থাৎ আল্লাহর দয়ায় বা সৃষ্টিকর্তার দয়ায় তুমি তোমার নিজের জীবন ফেরত পেয়েছো, এখন যদি পারো তাহলে স্নান করে পবিত্র হও। আচ্ছা, তারপরে দেখো আছে শিশুর জননী ছেলে ফিরে পেয়ে বুকে, বক্ষে চাপিয়া চুমা দেয় তার মুখে। সন্তান তো, অর্থাৎ সন্তানকে এরকম একটা বিপদ থেকে রক্ষা করতে পেরে মা আনন্দে আত্মহারা অনেকটা। আচ্ছা, এখন দেখো এই দৃশ্যটা কিন্তু ওই যে রণবীর চৌহান যে হচ্ছে সম্রাট বাবরকে হত্যা করার জন্য ঘুরছিল পথে পথে, সেই রণবীর চৌহান কিন্তু দৃশ্যটা দেখলো বা দেখেছেন। আচ্ছা, এখন দেখো কি হয়, বিদেশি পুরুষে রাজপুতবীর চিনিল নিকটে এসে, এ যে বাদশাহ স্বয়ং বাবুর পর্যটনের বেশি। অর্থাৎ খুব কাছ থেকে গিয়ে যখন দেখলো এ যে বাদশাহ বাবর, যিনি পর্যটনের বেশ ধরে বা ছদ্মবেশ ধারণ করে রাস্তায় ঘুরছেন। আচ্ছা, এখন দেখো, ভাবিতে লাগিল, আচ্ছা, হরিতে ইহার প্রাণ, পথে পথে আমি করিতেছি সন্ধান। অর্থাৎ এই মানুষটাকে হত্যা করার জন্য রাস্তায় আমি ঘুরছিলাম। আচ্ছা, এখন দেখো, বাবুরের পায়ে পড়ি, সে তখন লুটে কহিল সপিয়া গুপ্ত কৃপান বাবুরের করপটে। তখন বাবুরকে দেখে নিজের যে লুকায়িত চাকুটা ছিল বা লুকায়িত অস্ত্রটা ছিল সেটা বের করে বাবুরের হাতের কাছে রাখলো। দেখো, রেখে বলছে, জাহাপনা এই ছুরিখানা দিয়ে আপনার প্রাণবধ করিতে আসিয়া একই দেখিলাম। আচ্ছা, অর্থাৎ আপনাকে এই ছুরি দিয়ে বা চাকু দিয়ে হত্যা করতে এসে আজকে যে দৃশ্য দেখলাম, সেই দৃশ্য দেখে সত্যিই আমি বিমোহিত বা আপনার প্রতি অনেক বেশি সন্তুষ্ট। আচ্ছা, এখন দেখো, ভারতের রাজপদ সাজে আপনারে অন্য কারে নয়। অর্থাৎ ভারতের সম্রাট হিসাবে বা ভারতের রাজা হিসাবে শুধুমাত্র আপনাকেই মানায়, অন্য কাউকে না। আচ্ছা, বীরভাগ্য এ বসুদা, এ কথা সবাই কয়, ভারতভূমির যোগ্য পালক যেবা, তাহারে ছাড়িয়া এ ভূমি অন্য কারো করিবে সেবা। অর্থাৎ যে মানুষটা ভারতের যোগ্য শাসক, তাকে বাদ দিয়ে অন্য কাউকে কখনোই শাসক বানানো এখন ওই মানুষটাই মেনে নিবে না। অর্থাৎ রণবীর চৌহানই মেনে নিচ্ছে না। যেই মানুষটা বাবরকে হত্যা করতে চাচ্ছিল, সেই মানুষটাই বাবরের বীরত্বে বা বাবরের সুশাসনে অনেক বেশি মুগ্ধতা প্রকাশ করতে গিয়ে নিজেই বাবরকে নিজেই চাচ্ছেন যে বাবর যেন ভারতের প্রকৃত শাসক হন। আচ্ছা, এখন দেখো, কেটেছে আমার প্রতিহিংসার অন্ধ মোহের ঘোর। আচ্ছা, সপিনু জীবন করুন এখন দ্বন্দ্ববিধান মোর। অর্থাৎ আমি প্রতিহিংসার বশে আপনাকে হত্যা করার জন্য রাস্তায় ঘুরছিলাম। তো আমার যে প্রতিহিংসা ছিল সেই প্রতিহিংসা কেটে গেল, আমাকে এখন ক্ষমা করেন বা আমার যে শাস্তি দিবেন সেই শাস্তি আমাকে দিতে পারেন। আচ্ছা, এখন দেখো, রাজপথ হতে উঠাইয়ে যুবকটিরে কহিল বাবুর ধীরে, বড়ই কঠিন জীবন দেওয়া জীবন নেওয়ার চেয়ে। তখন বাবর যেটা করলো সেটা হচ্ছে যে ওই রণবীর চৌহানকে রাজপথ থেকে উপরে উঠে সরাসরি বলল যে একটা মানুষকে চাইলেই হত্যা করা যায়, কিন্তু কখনো জীবন দেওয়া যায় না। অর্থাৎ একটা জীবন নেওয়ার চেয়ে জীবন দেওয়া অনেক বেশি কঠিন। অর্থাৎ এটা তো একটা অসম্ভব একটা কাজ। আচ্ছা, এবার দেখো, জানো নাকি ভাই, ধন্য হলাম আজিকে তোমাকে পেয়ে, আজি হতে মোর শরীর রক্ষী হও, প্রাণের রক্ষক হইলে আমার প্রাণের ঘাতক নয়। অর্থাৎ আজকে থেকে তুমি আমার প্রাণের রক্ষক, অর্থাৎ আমার দেহরক্ষী বা বডিগার্ড। তো আজকে থেকে আমাকে হত্যা না করে আমাকে হচ্ছে রক্ষা করার দায়িত্বটাই তুমি নাও। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের কবিতা। আর কবিতার ব্যাখ্যা বিশ্লেষণ এবং হচ্ছে চরিত্র পরিচিতি সম্পর্কে আমি আগেই বলেছি। মোট কথা, এখন কবিতাটা নিজেদের পড়তে হবে, নিজেদের পড়ে
লাইন বাই লাইন ব্যাখ্যা তো আমি বললামই, আর সাথে শব্দার্থ, পাঠ পরিচিতি এবং হচ্ছে পাঠের উদ্দেশ্য, লেখক পরিচিতি, এই তথ্যগুলো তোমরা বই থেকে পড়বে। এবং সৃজনশীল প্রশ্নের জন্য আমার পরবর্তী ক্লাস অনুসরণ করো, পেয়ে যাবে। ভালো থেকো সবাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের পাঠ্য অষ্টম শ্রেণীর বাবুরের মহত্ব কবিতাটি।